বাজারে চিনির দামে ছ্যাঁকা, দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর। টাস্ক ফোর্স ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল, যা হয় সরকার চেঞ্জ হয়েছে, সেই টাস্ক ফোর্সকে সব অ্যাক্টিভ করা হয়েছে এবং আপনার রাইস মিল এবং চিনির তাদের যারা মজুদদার তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আজকে আমি চিফ সেক্রেটারি আমরা থেকে মিটিং করেছি। 2-3 দিনের মধ্যে আশা করছি সব আপনার ঠিকঠাক হয়ে যাবে। এটা ঠিকই ছিল, এই আপনার 2 সপ্তাহ একটু গন্ডগোল করেছে। এটা 48 টাকা রেটেই ছিল, কিন্তু এই আমরা অ্যাসেস করেছি 2 সপ্তাহ আগে 58, আর এই 2-3 দিন হলো 68। কন্ট্রোল করে দেবো আমরা, লিকেজ কোথায় আছে পেয়ে গেছি, এখানে হবে না সুযোগ, স্ট্রং গভর্নমেন্ট আছে। যেমন কথা ঠিক তেমনই কাজ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন। চিনি চালের কালোবাজারি রুখতে বাজারে অভিযান। বনগাঁর একাধিক মুদির দোকানে হানা এসডিওর। পুলিশ খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়েই এই হানা। আর এই বনগাঁর একাধিক মুদির দোকানে যাওয়ার পর ঠিক কি হলো জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া। সরাসরি চলে যাব অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, চিনি চালের কালোবাজারি রুখতে বাজারে অভিযান, বনগাঁর একাধিক মুদির দোকানে এসডিওর হানা। পুলিশ এবং খাদ্য দপ্তরের আধিকারিকরাও তারা একাধিক মুদিখানার দোকানে পৌঁছন। কি হয় তারপর, কি দেখা গেল সেখানে গিয়ে? দেখো জুনেলা, সাম্প্রতিক মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন চিনি এবং চালের দামের যে কালোবাজারি চলছে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য। তারপরেই তৎপর হয়েছে বনগাঁ পুলিশ প্রশাসন। বনগাঁর এসডিওর নেতৃত্বে বনগাঁ পুলিশের ডিইবি এবং খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় বনগাঁ বাজারের বিভিন্ন প্রান্তে মুদিখানা দোকানে হানা দেয়। প্রাথমিকভাবে তারা জানার চেষ্টা করেন যে চিনির দামের যে বৃদ্ধি বা কালোবাজারি চলছে সেটা কেমনভাবে চলছে, এলাকায় চিনির দাম কেমন বেড়েছে, কেন বেড়েছে, এবং যে সমস্ত পাইকারি ব্যবসায়ী আছেন তারা অবৈধভাবে চিনি মজুত করেছেন কিনা, চাল মজুত করেছেন কিনা, কৃত্রিমভাবে চিনি এবং চালের দাম বৃদ্ধি করা হচ্ছে কিনা বাজারে, সেই বিষয়ে কিন্তু খোঁজ খবর নেন। এমনকি বাজারে যাতে অত্যাধিক হারে দাম বৃদ্ধি না হয় সেই কারণে কাঁচামালের বাজার এবং মাছের বাজারেও যান এসডিও এবং তাদের সঙ্গে কথা বলেন, জানবার চেষ্টা করেন যে কি কারণে তাদের এই যদিও দাম বেড়ে থাকে কি কারণে দাম বেড়েছে বা তারা কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা করছেন কিনা সে বিষয়ে কিন্তু তদারকি করেন। অভিযানের প্রসঙ্গে কিন্তু রীতিমতন এসডিও জানিয়েছেন যে এই ধরনের অভিযান আগামীতেও চলবে, কারণ কোনো রকম কালোবাজারি বনগাঁতে মেনে নেওয়া হবে না। প্রশাসন তৎপর রয়েছে এবং তৎপরতার সঙ্গে গতকাল পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে এসডিওর এই অভিযানে যথেষ্ট রকম বনগাঁতে সাড়া ফেলেছে। বনগাঁর বিভিন্ন বাজারে তারা এরকম সন্ধ্যার পর থেকে রীতিমতন রাত পর্যন্ত এই অভিযান চালান। তারা তৎপর রয়েছেন, সেটাই সাধারণ ব্যবসায়ীদেরকে জানানো হয় যে কোনো রকম ভাবে অবৈধভাবে চিনি মজুত করে বা চাল মজুত করে যাতে দাম বৃদ্ধি না হয় সেই বিষয়েও সজাগ থাকবার জন্য ব্যবসায়ীদেরকে আবেদন জানিয়েছেন প্রশাসনের তরফ থেকে। জুনেলা, বেশ, ধন্যবাদ। চিনির দাম বেড়েছে, চিনির দামকে কন্ট্রোল করার জন্য আমরা এখন মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি সুগার কন্ট্রোল অর্ডার বেরিয়েছে। এখানে যে হোলসেল ডিলার্স আছেন তাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে 4000 কুইন্টাল থেকে বেশি কেউ এখন স্টক করতে পারবে না, এরকম একটি অর্ডার করা আছে। আমরা প্রত্যেক সপ্তাহে চিনি নিয়ে যে স্টক রিয়েল পজিশন আছে, স্টক পজিশন অনলাইন মাধ্যমে ডিলার্সদের থেকে নেব এবং আমরা নজর রাখছি চিনির দাম আর না বাড়ে। বেশ কিছুদিন ধরে আমরা আপনাদেরকে বারবার করে যে খবর দেখাচ্ছিলাম যে বিভিন্ন হোটেলে আগুন লাগার খবর আমরা দেখাচ্ছিলাম, পরপর হোটেলে আগুনেও ফিরছে না কোনো হুঁশ। জেলায় জেলায় হোটেল লজে শিকে অগ্নিবিধি। প্রাণ নিয়ে ছিনিমিনি আর কিন্তু বরদাস্ত নয়। এবার জয়রামবাটিতে অল আউট অ্যাকশন। সারা বছরই জয়রামবাটিতে আপনারা জানেন যে পর্যটকরা তারা আসেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে জয়রামবাটিতে আসেন ফায়ার সেফটি খতিয়ে দেখতে। এবার জয়রামবাটিতে সারপ্রাইজ ভিজিট। পরপর হোটেলে হানা দমকল পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের। কি হলো তারপর জানবো, আমাদের সঙ্গে দেবব্রত রয়েছে, আরো বিস্তারিত জানাবে দেবব্রত। একদমই, দেখো এই যৌথ যে অভিযান, এই অভিযানের পর দেখা যায় যে জয়রামবাটির
একের পর এক হোটেলে গিয়ে দেখা যায় যে সেখানে সেফটি সিকিউরিটির বালাই নেই, যে কারণেই কিন্তু একেবারেই তাদের ক্ষোভ উগরে দিয়েছেন প্রশাসন এবং প্রত্যেককে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে অবিলম্বে তারা যাতে সেফটি সিকিউরিটি মেনটেন করে। তোমাকে জানাবো, রাজ্যের ধর্মীয় পর্যটক মানচিত্রের অন্যতম নাম জয়রামবাটি। মা শারদার পবিত্র জন্মভূমিতে দেশ বিদেশের বহু পর্যটক এখানে আসে, একাধিক লজ রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। এবার সেখানেই সব সেফটি সিকিউরিটি মেনটেন করা হচ্ছে কিনা, সব ঠিকঠাক রয়েছে কিনা, যে কারণেই কিন্তু দমকল, পুলিশ, ব্লক প্রশাসন, বিদ্যুৎ দপ্তরের একটি সারপ্রাইজ ভিজিট হয়। সেখানে গিয়েই কিন্তু বিভিন্ন বিনিয়ম সামনে আসে এবং অবিলম্বে সমস্ত কিছু ঠিক করে নেওয়ার কথা বলা হয়েছে। কারণ রাজ্য দেখেছে তারাপীঠ এবং কলকাতা হোটেলে যে অগ্নিকাণ্ডের ঘটনা, একের পর এক ঝলসে মৃত্যু, অর্থাৎ মৃত্যু মিছিল, এটা যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্যই কিন্তু এই তৎপরতা। বেশ, একেবারে ধন্যবাদ। কতগুলো লজ আছে, সমস্ত লজগুলো আমরা অডিট করছি, জয়েন্ট ইন্সপেকশন। ফায়ার সেফটি মেজার্স এর মধ্যে কি কি আছে, ফায়ার এফএসআর আছে কিনা, এফএসসি আছে কিনা, এফএল আছে কিনা, এইগুলো কিছু পাওয়া গেল আমরা দেখছি এখন। এবার একটু মানিকতলার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ মানিকতলায় ভেঙে পড়লো বিপজ্জনক বাড়ির একাংশ। পুরনো বাড়ির একাংশ ভেঙেই বিপত্তি। ঘটনাস্থলে যান বিজেপি নেতা ও পুরসভার আধিকারিকরা। দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে ছিল এই বাড়িটি। অবশেষে বাড়ির একাংশ ভেঙে পড়ল। মানিকতলায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। পুরনো বাড়ির একাংশ ভেঙেই বিপত্তি। ঘটনাস্থলে যান বিজেপি নেতা ও পুরসভার আধিকারিকরা। এই বাড়িগুলো ডিলেপিটেটেড কর্পোরেশনের নোটিশ পেয়েছে বহু বছর আগে। প্রমোটাররা আজ বাড়ি বিল্ডিং এইসবের চক্করে আটকে যাচ্ছে। ফাইনালি ওসির সঙ্গে যা কথা হলো, ইমিডিয়েটলি আনওয়ান্টেড সেকশনে এফআইআর করে লিগালি বাড়িটাকে খালি করে বিপজ্জনক বাড়ি শেষ করুন। এইরকম ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। এখানে 3টে ফ্যামিলি দোতলায়, আর নিচে এখনো রয়েছে। আমি ওসিকে বললাম পুরো বাড়ি খালি করান। মানিকতলায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। পুরনো বাড়ির একাংশ ভেঙেই বিপত্তি। ঘটনাস্থলে যান বিজেপি নেতা ও পুরসভার আধিকারিকরা। দীর্ঘদিন ধরেই বিপজ্জনকভাবে ছিল এই বাড়িটি। দাদা, বিপজ্জনক বাড়ি কবে চিহ্নিত করেছিল কর্পোরেশন? 2015 সালে। তারপর থেকে এতদিন আপনি ভাঙেননি বাড়ি? কেউ সরছে না, আমি কি করবে? তাদের মাথার উপর ভাঙবো? আপনি কোথাও জানাননি বিষয়টা? এটা আবার নতুন করে নিয়ে এসে বোর্ড লাগানো হয়েছে 2 বছর আগে। সেই বোর্ডও তো নেই। ডেকে দিয়েছে। কতজন ভাড়াটে থাকতো? কতগুলো পরিবার? 23 পরিবার। 23টা পরিবার। আবার ব্যবসার জন্য ভাড়া দেওয়া ছিল? হ্যাঁ। আসি পরবর্তী খবরে। কলকাতার সরকারি স্কুলে সাপের আতঙ্ক। সোমবার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ক্লাস 1-এর ছাত্রকে সাপের কামড়। এদিন মর্নিং সেকশনে ক্লাস চলছিল, আর ঠিক টিফিনের সময় পড়ুয়ার বাঁ হাতে সাপে কামড় দেয়। আক্রান্ত ছাত্রকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। খবর দেওয়া হয় কর্পোরেশন ও বন দফতরের আধিকারিকদের। সাপের খোঁজে স্কুলে চলছে তল্লাশি। কলকাতার সরকারি স্কুলে সাপের আতঙ্ক। সোমবার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ক্লাস 1-এর ছাত্রকে সাপের কামড়। মর্নিং সেকশনে ক্লাসে চলছিল, ঠিক টিফিনের সময় পড়ুয়ার বাঁ হাতে সাপে কামড় দেয়। আক্রান্ত ছাত্রকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। খবর দেওয়া হয় কর্পোরেশন ও বন দফতরের আধিকারিকদের। সাপের খোঁজে স্কুলে চলে তল্লাশি। মেট্রো স্টেশনে যে এই যে ক্লাস, এই ক্লাসের মধ্যেই কিন্তু যে ঘটনা যখন ঘটে, পরবর্তী ক্ষেত্রে স্কুলের ঠিক বাইরে এই যে জায়গা, ইতিমধ্যেই এখনো পর্যন্ত ফরেস্ট আধিকারিক অর্থাৎ বন দপ্তর আধিকারিকদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সেই সাপের খোঁজে কিন্তু খোঁজ চালানো হচ্ছে। তার কারণ ক্লাস 1-এর যে ছাত্র, তাকে সাপে কামড়ানোর যে ঘটনা ঘটেছে, পরবর্তী ক্ষেত্রে বন দপ্তরের আধিকারিক এবং ভবানীপুর থানার পুলিশ তারা এসে পৌঁছয়। বন দপ্তর আধিকারিক তার স্কুলের মধ্যে চারপাশ কিন্তু এইভাবে সেই সাপের খোঁজ করছে। ক্লাস থেকে যখন একেবারে বাথরুমের দিকে আসছিল, সেই সময় কিন্তু ক্লাস 1-এর এই ছাত্র, তাকে সাপে কামড়ানোর মতো ঘটনা ঘটে। ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিক তারা সেই বাথরুমের সামনে প্রত্যেকটি জায়গায় সেই সাপের খোঁজে কিন্তু ইতিমধ্যেই খোঁজ চালাচ্ছে। সরকারি স্কুলে সাপের আতঙ্ক। অভিভাবকদের একাংশের দাবি, শুক্রবারও স্কুল চত্বরে সাপ দেখেছিল ছাত্ররা। তা স্কুল কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। মিত্র ইনস্টিটিউশনের ঘটনায়
একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন অভিভাবকরা। তারা বলছেন, কলকাতার ভবানীপুর শহরের মাঝে মিত্র ইনস্টিটিউশন, ঐতিহ্যবাহী স্কুল, আর সেই স্কুলে সাপ ঢুকলো কিভাবে? শুক্রবার ছাত্ররা সাপের কথা বলার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে? শুক্রবার সাপের দেখা আর সোমবার সাপের কামড়, কার গাফিলতি রয়েছে? সাপ দেখার অভিযোগের পর ঝোপঝাড় পরিষ্কার হয়েছিল। বর্ষার সময় স্কুলে নিয়মিত আগাছা পরিষ্কার করা হয়। ক্লাস 2 এর বাচ্চা 1 এর বাচ্চা ওরা তো জানে না কি সাপ। সাপ মানেই সাপ, সে জলডারা হোক আর গোখরো হোক, সাপ তো সাপই। বাচ্চাদের তো প্যানিক অ্যাটাকও হতে পারে। স্কুলে আমাদের লাইফে প্রথম, মানে আমরা কখনো দেখিনি বাচ্চাদেরকে এরকম কোনো সমস্যা হয়েছে। এই ঘটনাটা ওয়ার্নিং এর ঘটনা, তারা জানায়নি যে স্যারদের। ছেলেরাও তো নিজেরা এখন এসে আমাদের মুখ থেকেই শুনলো। বাচ্চা এরকম হয়েছে তো সব যে কোনো বাচ্চা হতে পারে না। কদিন আগে একটা ইংলিশ মিডিয়ামে হলো, আজকে আমাদের বাংলা মিডিয়ামে হলো। স্কুলের পুরো বিল্ডিং পরিষ্কার নেই, স্কুলের আশেপাশে পরিষ্কার হচ্ছে না। আমাদের স্কুল ভবানীপুর থানার জুরিসডিকশনে পড়ে। আমি কেএমসি কে ফোন করলাম এবং ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করলাম। ইনস্ট্যান্টলি ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা আসেন, কেএমসির লোকজন আসেন, ফরেস্ট ডিপার্টমেন্টেরও যারা আছেন স্নেক ক্যাচার তারা সব টিম নিয়ে আসেন এবং এক্সটেন্সিভ সার্চ চলছে। বাচ্চাটা একদম সুস্থ আছে, একেবারে সুস্থ, কিন্তু ওরা ভর্তি করে নিয়েছে। অভিভাবকরা আতঙ্কে বলছেন এই স্কুলে সাপ বিড়াল প্রচুর আসে, কখনো সখনো হয়তো ওই পাড়ার কুকুরও ঢুকে যায়, মানে পাগলা কুকুর নয়। সাপ আজ অব্দি কখনো আসেনি স্কুলে। এটা অভিভাবকরা হয়তো একটু ঘাবড়ে গেছেন বলেই বলেছেন। এরকম একটা লোকেশনে আশেপাশে কোনো জঙ্গল নেই, কিছু নেই, সাপ মানে দুষ্প্রাপ্য ব্যাপার। অনেক সময় কাঠবেড়ালি এসে যায়, আপনার বেজি এসে যায়, সাপ আমরা আজ অব্দি দেখিনি। বরানগর থেকে ব্যারাকপুর ছুটবে মেট্রো, আর মেট্রো সম্প্রসারণের ছাড়পত্র কলকাতা পুরসভার। এক স্যান্ডেলে পুরসভাকে ধন্যবাদ বার্তা মুখ্যমন্ত্রীর। বরানগর থেকে ব্যারাকপুর ছুটবে মেট্রো, মেট্রো সম্প্রসারণের ছাড়পত্র কলকাতা পুরসভার। এক স্যান্ডেলে পুরসভাকে ধন্যবাদ বার্তা মুখ্যমন্ত্রীর। রেলের নিরাপত্তায় 4 নয়া কৌশল। রেলের লাইনে বসছে আন্ডার ফ্রেম ক্যামেরা, আর এর ফলে লাইন ও রেকের নিচে সবকিছু দেখতে পাবে আরপিএফ। ড্রোনের নজরদারি বাড়ানো হচ্ছে, জেলা স্তরের মনিটরিং কমিটিতে যুক্ত হচ্ছে রেল। নিরাপত্তায় রেলের 4 দাওয়াই। রেলের ট্র্যাকে লাইভ ক্যামেরা, স্টেশনে ফেস রিকগনিশন ক্যামেরা, 2 স্টেশনের মধ্যে ক্যামেরা, আর আরপিএফ এর আধিকারিকের হেঁটে লাইন পরীক্ষা। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল লাইনে আন্ডার ফ্রেম ক্যামেরা। কেমন হবে সেই ক্যামেরার ফুটেজ দেখুন। দেখতে পাচ্ছেন সেই ছবি, রেলের তলায় ক্যামেরা, রেল লাইনে আন্ডার ফ্রেম ক্যামেরা। রেলের ট্র্যাকেই বসানো থাকছে ক্যামেরা। ক্যামেরা থেকে কন্ট্রোল রুমে লাইভ ফুটেজ। লাইন ও রেকের নিচের সব কিছু ধরা পড়বে রেকের নিচে। শুধু তাই নয়, মাদক অস্ত্র থাকলে ধরা যাবে এই ক্যামেরার মাধ্যমে।
স্টেশনে স্টেশনে বসবে ফেস রিকগনিশন ক্যামেরা। কি এই ফেশিয়াল রিকগনিশন সিস্টেম? দেখুন, ফেশিয়াল রিকগনিশন সিস্টেম বিশেষ ধরনের ক্যামেরা, হাই রেজলিউশন মুখ স্ক্যান করতে পারে, ভিড়ের মধ্যেও আলাদা করে মুখ স্ক্যান করতে পারে, রিয়েল টাইম স্ক্যান করতে সক্ষম, ডেটাবেসে থাকা মুখের সঙ্গে রিয়েল টাইমে ম্যাচ করাতে পারে। আর স্টেশনে স্টেশনে প্রচুর পরিমাণ এই ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হচ্ছে। স্টেশনে ফেস রিকগনিশন ক্যামেরা, যেমনটা বলছিলাম আপনাদের, ভিড়ের মধ্যে অপরাধী লুকিয়ে থাকলে ধরা সম্ভব। পুলিশের খাতায় নাম আছে এমন কেউ থাকলে ধরা যাবে। অন্য কোথাও অপরাধ করে পালিয়ে এলেও ধরা যাবে। আর এখানেই শেষ নয়, রেল লাইনে কোনো নাশকতা যাতে না হয় তা নিয়েও কিন্তু সতর্ক রেল। নেওয়া হচ্ছে নয়া কৌশল। 2 স্টেশনের মধ্যে ক্যামেরা, সোলার বা ব্যাটারি চালিত ক্যামেরা। নাশকতার চেষ্টা রুখে দেওয়া যাবে, অপরাধীদের গতিবিধি ট্র্যাক করা যাবে। বাড়ছে হেঁটে নজরদারি। আরপিএফ এর সিনিয়র আধিকারিক লাইন পরীক্ষা করবেন। আধিকারিকরা হেঁটে লাইন পরীক্ষা করবেন। সব সেকশনে এই পদ্ধতিতে লাইন পরীক্ষা হবে।